গণদেবতা এক্সপ্রেস করে সকাল সকাল চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন হলো কলকাতা থেকে প্রায় 152 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমার বোলপুর শহরের একটি পাড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি ও দর্শনের একটি মূর্ত প্রতীক। এই স্থানটি অন্য যে কোনো স্থান থেকে আমার আলাদা লাগে। প্রাচীন গাছপালায় ভরা লাল মাটির এই দেশ যে কোনো মানুষকে মুগ্ধ করবেই। তবে এবারের শান্তিনিকেতন ভ্রমণ ব্যতিক্রমী, কারণ এবার চেনা স্থানগুলি এড়িয়ে কম পরিচিত অঞ্চল ঘুরে দেখার পালা। প্রথমেই এসে পড়লাম ভারত সেবাশ্রম সংঘ মুলুকে। বোলপুর স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ মুলুক 3 কিলোমিটারের পথ, আর এই 3 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি আমরা টোটো করে। যেহেতু আমাদের এখানে রুম বুক করা ছিল না, তাই এসেই প্রথমে আমরা রিসেপশন কাউন্টারে গেলাম এবং সেখানে গিয়ে রুম প্রথমে বুক করে নিলাম। ওনারা আমাদেরকে নতুন বিল্ডিংয়ের দোতলায় একটি ঘর দিলেন। আমরা নন এসি নিয়েছিলাম, যদিও তোমরা চাইলে এখানে এসি রুমও নিতে পারো। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, পরিষ্কার ঝা চকচকে টাইলস মেনটেন করা হয় রীতিমতো এখানে। আমাদের রুম দিয়েছে এখানে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে আমরা নিয়ে নিই, তাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িটিও ঝকঝকে পরিষ্কার রাখা আছে এখানে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 226 নম্বর রুম, এবং রুম থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ভিউ আছে এখানে। এই হচ্ছে আমাদের ঘর, আমরা 3 জন আছি, সেই বুঝেই ওনারা আমাদের এই ঘরটি দিয়েছেন। 2টো খাট আছে, একটি বড় এবং একটি ছোট। এছাড়া বসার চেয়ার আছে, টেবিল আছে। আর এটি হলো বাথরুম, বাথরুমে গিজার আছে আর কোমোড আছে। এবার তোমাদের দেখাচ্ছি রুমের ব্যালকনি থেকে এই ভিউটা। আমার তো বেশ সুন্দর লেগেছিল, গাছপালায় ভরা। এই ভারত সেবাশ্রম সংঘটি অনেকটি জায়গা নিয়ে এবং খুব সুন্দর এসি নন এসি ঘর আছে এখানে। এখানে ঘর স্টার্টিং হয় 400 টাকা থেকে, 400 আছে, 500 আছে এবং 600 টাকারও ঘর আছে। যে ঘরগুলির কথা তোমাদেরকে আমি এখন বললাম, 400 থেকে স্টার্টিং যেগুলি, সেগুলো সবকটি কিন্তু নন এসি। আর যদি এসি রুম নিতে চাও তাহলে 1200 টাকা থেকে শুরু। আর তাছাড়া এবার তোমার সাথে যদি আরেকজন আসে, ধরো 2 জন এসেছো তোমরা, তাহলে আরেকজনের 100 টাকা করে এক্সট্রা লাগবে। মানে যদি ধরো 600 টাকার ঘর তোমরা নিলে, সেখানে 3 জন আছে, তাহলে 800 টাকা পড়বে। 600 টাকা প্লাস 100, আরেকজন এক্সট্রা প্লাস আরেকজন এক্সট্রার 100, তাহলে মোট 800 টাকা করে পড়বে। আর এখানে তোমরা সকালবেলার খাবার পাবে, দুপুরবেলার লাঞ্চও পাবে এবং রাত্রিবেলার ডিনারও পাবে। এক একজনের জন্য 70 টাকা করে নেওয়া হয়। লাঞ্চও 70 টাকা করে, ডিনারও 70 টাকা করে নেওয়া হয় এবং এখানে নিরামিষ খাওয়ানো হয়। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এবার বলি তোমরা এখানে কি করে আসবে। শান্তিনিকেতন তো আমরা প্রায় আসি, তাই মোটামুটি আমরা জানি যে বোলপুর স্টেশনে নামতে হয়। তো বোলপুর স্টেশনে নামবে ফার্স্টে, তারপরে 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে যে অটো স্ট্যান্ড আছে ওইখানে যেতে হবে। সেই অটো স্ট্যান্ডে কোনো অটো বা টোটো চালককে যদি বলো যে ভারত সেবাশ্রম সংঘ নিয়ে যেতে, ওরা নিয়ে যাবে। এখানে ভাড়া এক একজনের নেয় 30 টাকা করে। আমাদের ব্যালকনি থেকেই প্রকৃতির এই হাতছানি পেয়ে আর না থাকতে পেরে চলে গেলাম একদম প্রকৃতির মাঝে। প্রকৃতিকে দেখা, জানা, অনুভব করা সে এক বিশাল পাওনা। নানান রকম গাছপালা দেখতে দেখতে আমাদের সময়টা অনেক কেটে গেল। লাল মাটির দেশে এই সবুজের সমারোহ মনোমুগ্ধকর।
এখানে এসে দেখলাম নানান রকম সবজি চাষ হচ্ছে। শুধু তাই নয়, নানান ফলেরও গাছ আছে এখানে, আর নানান রকম নতুন নতুন গাছ লাগানোও হচ্ছে এখানে। এই এতটা জায়গা ঘুরে দেখতে দেখতেই তোমাদের একটা বেলা কেটে যাবে। আর কে না জানে, প্রকৃতির মাঝে থাকলে শরীর, মন, মেজাজ সব কিছুই চাঙ্গা হয়ে যায়। দেখো বন্ধুরা, কাঁঠাল গাছ কেমন কাঁঠাল বা এঁচড় হয়ে আছে গাছে। আর এইখানে যে দেখছো মাটি কোপাচ্ছে, এখানে এগুলো, এই গাছগুলো ফুটছে। এগুলো কি গাছ বলো তো? আমি জিজ্ঞেস করলাম এনাদেরকে, বললো বেগুন গাছ। এটা হলো ভারত সেবাশ্রমের ব্যাক সাইড। দেখো কফি চাষও হচ্ছে এখানে। আর এদিকে একটি জলাশয় আছে, জলাশয় মনে হচ্ছে মাছ আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভারত সেবাশ্রম ধর্মশালার পুরনো বিল্ডিং। হ্যাঁ, পুরনো বিল্ডিংয়ের ঘরগুলো এরকম পুরনো পুরনো আছে। আর আমার ঠিক পাশেই আছে মাঠ, সুবিশাল মাঠ। দেখো এই মাঠটির ঘাস ট্রিমিং করা হয়, সুন্দর করে মেনটেন করা হয় মাঠটিকে। এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি রাখারও জায়গা আছে। এখন মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে, তাই আমরা খেতে চলে এসেছি এখানে। বাইরে বেসিন রাখা আছে, বেসিনে হাত ধুয়ে আমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করছি। আমরা একে একে গিয়ে চেয়ারে বসে পড়লাম খাবো বলে। আহারে ছিল ভাত এবং গরম ভাতে ঘি, তার সাথে আলুর চোখা, বাঁধাকপির তরকারি, ডাল, আলু পটল কুমড়োর একটা তরকারি সয়াবিন দিয়ে, আর শেষ পাতে টক দই। এই যে সামনে বিল্ডিংটি দেখছো, এটি হচ্ছে পুরনো বিল্ডিং। আর এর ঠিক পাশেই রয়েছে নতুন বিল্ডিং, যেখানে আমাদের ঘর আছে আজকের জন্য। এখানকার খাবারের টাইমিংগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সকালবেলার যে ব্রেকফাস্ট বা আহার, সেটা সকাল 9টা থেকে 10টার মধ্যে করে নিতে হয়। আর এছাড়া দুপুরের লাঞ্চ 12:30 থেকে 1:30 বা 1টার মধ্যে করে নিতে হয়। আর রাত্রের খাবার 8:30 থেকে শুরু হয়, 9:30 অবধি চলে। আর এখানে আগে থেকে কুপন কাটতে হয় যদি তোমরা খেতে চাও। এখানে নিরামিষ খাবারই খাওয়ায়, খাবার দাবার ভালো। আর কুপন, দুপুরের খাবার যদি খেতে চাও তাহলে সকাল 9টার মধ্যে তোমাদেরকে কুপন কেটে নিতে হবে। আর যদি রাত্রের খাবার খেতে চাও তাহলে দুপুর 3টের মধ্যে খাবারের কুপন জোগাড় করে নিতে হবে। এই পিছন দিকটাতে আছে গোশালা। চলো দেখি গোশালা একবার ঘুরে আসি। পিছনে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে, গাছ গাছালিতে ভরা। এই প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এটি হলো ভারত সেবাশ্রম সংঘের গোশালা। শুনলাম এখানে 200টা মতো গোমাতা আছে এবং সকাল এবং বিকেল এদের থেকে দুধ নেওয়া হয়। পার্টিকুলার সময় বেঁধে দেওয়া আছে দুধ নেওয়ার। সেবাশ্রমের ভিতরেই পিছন দিকে রয়েছে জৈব সার উৎপাদন কেন্দ্র। এই সামনেই দেখো খড়ের গাদা।
এখানে ফুটবল খেলার একটি মাঠও আছে, যেমন সামনে আছে। বিকেল হয়ে গেছে, আমার বারান্দা থেকে ভিউ, সূর্য অস্ত যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ, আমি তো দেখে একেবারে মুগ্ধ। বেশ জঙ্গলের মতো একটা পরিবেশ সামনে। বিকেলবেলা ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে সামনেই একটি চায়ের দোকানে এসেছি। বাইরে শুধু গ্রাম আর গ্রাম, তাই সন্ধ্যার পর অন্ধকারই হয়ে আসে। তাই বাইরে আর ঘোরাঘুরি না করে আমরা আবার চলে আসলাম ভারত সেবাশ্রম সংঘে, এবং এসে দেখলাম এখানে আরতি হচ্ছে। আমরা এসেছিলাম এখানে দীপাবলিতে, তাই এখানে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে। আমরা এখন এখানে রাতের ডিনার করতে চলে এসেছি। এখানে রাতের ডিনার 8:30 থেকে শুরু হয়, 9:30 অবধি চলে। আমি নিয়ে নিয়েছি ভাত, রুটি চাইলে রুটিও পাওয়া যাবে, ডাল তার সঙ্গে দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আলু পোস্ত আছে, এর সাথে আলু পটলের তরকারি, পায়েস এবং 1 গ্লাস খাঁটি গরুর দুধ। বীরভূমের মুলুক থেকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আজকের আমাদের দ্বিতীয় দিন এই শান্তিনিকেতনে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু আশপাশটা ঘুরে দেখব এবং দেখি একটা টোটো ভাড়া করব, ভাড়া করে কাছে পিঠে ঘুরে আসব। শরৎকাল চলছে, আর দেখো কত শিউলি ফুল পড়ে আছে মাঠে। সকাল হয়ে গেছে আর আমি এই মাঠের ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সারা রাত ধরে শিশির পড়েছে, পুরো শিশিরে ভেজা মাঠ, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা, আর রাতে কিন্তু ঠান্ডা পড়ে যায়। এখন সকালবেলা আমরা চায়ের দোকানে চলে এসেছি চা খাবো বলে। এটি ভারত সেবাশ্রমের কাছেই চায়ের দোকান। আর এদিক দিয়ে দেখো, যেখান দিয়ে যাবে গ্রাম দেখতে পাবে। এটি একটি পরিত্যক্ত বাড়ি, পিছনের বাড়িটিও পরিত্যক্ত। সকালবেলা এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। গ্রামের বাড়িতে মোরগ আছে। এই দেখো মাটির বাড়ি। সত্যি কথা বলতে বোলপুর শহরে আজকাল এতটা শান্তি পাওয়া যায় না, কিন্তু এই ভিতর দিকে, এই গ্রামের দিকে আসলে বেশ নিরিবিলি, এবং যারা শান্তি পছন্দ করে, সত্যিকারের শান্তিনিকেতনে আসতে চায় শান্তির খোঁজে, তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই পারফেক্ট।
গ্রামীণ জীবন শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে। বাঁশ ঝাড় ঘুঁটে দিয়ে রেখেছে গাছে। যত ভিতরে যাবে তত গ্রাম দেখতে পাবে তোমরা এখানে। আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, বোলপুর স্টেশন থেকে এই ভারত সেবাশ্রম সংঘ 3 কিলোমিটার পড়বে। আমরা সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। জানতে পারলাম টোটো চালকের কাছ থেকে যে এই সমস্ত জমি ভারত সেবাশ্রম সংঘের অধীনে আছে। এখানে এক ধরনের ধান হয় যেটির নাম স্বর্ণ। যেখানেই যাই না কেন, যাওয়ার পথটি যদি সুন্দর হয় তাহলে মন ভরে যায় এবং যাওয়ার ক্লান্তিটাও দূর হয়ে যায়। আর সেই সুন্দর যাত্রাপথের দৃশ্য আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে আশা করি খুবই ভালো লাগবে এবং উপভোগ করবে। আমরা এবার বর্ধমান রোডের দিকে এগিয়ে গেছি, আর সামনেই পড়ছে আমাদের অজয় নদী। যদিও শান্তিনিকেতনের সাথে কোপাই নদীটি বেশি পরিচিত, তাও অজয় নদী বোলপুর শান্তিনিকেতন এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই অজয় নদীটি উৎপন্ন হয় ঝাড়খণ্ডের দেওঘরে এবং বিহার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শেষে কাটোয়ায় হুগলি নদীর সাথে মিশে যায়। আমরা সকালবেলায় চলে এসেছি এখানে, আর সূর্যের রশ্মি পড়েছে জলের উপরে, দেখো কেমন চিকমিক করে উঠেছে। এই জায়গাটি হচ্ছে অজয় রিভার ভিউ পয়েন্ট। এখান থেকে অজয় নদী খুব ভালোভাবে সুন্দরভাবে দেখা যায়। এই ওভারব্রিজের উপর কিছুক্ষণ কাটানোর পর তারপরে আমরা টোটো ধরে আবার ফিরে গেলাম। এবার যাব জোড়া শিব মন্দির দেখতে। এখানকার রাস্তায় পড়ল অনেকগুলো বক বা বকের সারি। এই জোড়া শিব মন্দির ওম জোড়া শিব মন্দির নামেও পরিচিত। এটি বীরভূম জেলার সুপুরে অবস্থিত। এই জোড়া মন্দির স্থাপন করেন বক্রনাথ সরকার, যিনি রানাঘাট থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসেন মন্দির নির্মাণের জন্য। এই মন্দিরগুলি পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্বের আওতাধীন। মন্দিরগুলি পায়রা দেউল শৈলীতে নির্মিত। একটি মন্দির পূর্বমুখী, অন্যটি পশ্চিমমুখী। দুটি মন্দিরেই টেরাকোটার কাজ লক্ষ্য করলাম আমরা। এবার আমরা প্রবেশ করছি একটি সুন্দর শিব মন্দিরে। এটিও বেশ খোলামেলা, অনেকটা জায়গা নিয়ে আছে রাস্তার উপরেই।
সকাল সকাল ঝাড় দিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখা হচ্ছে। এই যে বাবার মূর্তি, মন্দিরের সামনে একটি জলাশয়, পানীয় জলের ব্যবস্থাও আছে এখানে। এটিকে দুর্গা মন্দিরও বলা হয়। এটি হচ্ছে সুরথেশ্বর শিব মন্দির। এখানে নিজের মতো করে বাবার মাথায় জল দিয়ে আমরা প্রণাম সেরে নিলাম। আমরা রায়পুরে ঢুকে পড়েছি, আর ঢুকেই দেখতে পেলাম রায়পুর ভারত সেবাশ্রম সংঘ। এখানে মন্দির আছে। রায়পুর জমিদারদের বানানো মন্দির। এখানে সিংহ পরিবার জমিদার ছিলেন এই রায়পুর অঞ্চলের। এদেরই বানানো মন্দির। মন্দির ঘুরে এবার আমরা এগোলাম রায়পুর রাজবাড়ি ভিতর দেখব বলে। যদিও একসময় এটি বিশাল প্রাসাদ ছিল, বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা যায় পঞ্চদশ শতাব্দীতে সিংহ পরিবার অযোধ্যা থেকে চলে আসে এবং এলাকার বিশিষ্ট জমিদার হয়ে ওঠে। এই প্রাসাদটি বোলপুর শ্রীনিকেতন ব্লকের সুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে। অজয় নদীর তীরে অবস্থিত এই বাড়িটি 20 একর জমিতে নির্মিত। এই রায়পুর রাজবাড়ির সাথে শান্তিনিকেতনের যোগ অবিচ্ছেদ্য। 1863 সালে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে 20 একর জমি লিজ দেন বছরে 5 টাকার বিনিময়ে। তিনি এই অঞ্চলের নাম রাখেন শান্তিনিকেতন। এখানকার লোকাল লোকজনের মতে মহর্ষি দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের এই জমি মাত্র 1 টাকার বিনিময়ে ভুবনমোহন সিংহর থেকে নেন। পরবর্তীকালে তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন, যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। জানা যায় দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন বোলপুরে একটি ছাতিম গাছের তলায় বসে ধ্যান করেন এবং অপার শান্তি লাভ করেন। তখনই তিনি ঠিক করেন সেইখানে তিনি জমি কিনবেন এবং একটি আশ্রম তৈরি করবেন। এরপর তিনি সেখানকার জমিদার ভুবনমোহন সিংহকে জমির ব্যাপারে জানান।
তখনই ভুবনমোহন সিংহ এই শান্তিনিকেতন প্রতিষ্ঠার সাথে জড়িত হয়ে পড়েন। এই জমিদার বাড়িটি ছিল সত্যেন্দ্র প্রসন্ন সিনহার জন্মস্থান, যিনি বাংলার অ্যাডভোকেট জেনারেল এবং ভাইসরয়ের নির্বাহী পরিষদের প্রথম ভারতীয় ছিলেন। বোলপুর শান্তিনিকেতন গড়ে ওঠার পেছনে এই রায়পুর জমিদার বাড়ির ভূমিকা অপরিসীম। তবে আজ এই বাড়িটিকে অনেকেই ভুতুড়ে বাড়ি বলে চেনে, যদিও এই বাড়ির ইতিহাস আনাচে কানাচে কথা বলে চলেছে। এই বাড়িটিতে ঘুরতে আসলে অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে। জানতে হবে যে কোনো সময় এদিক ওদিক থেকে ইট ভেঙে পড়তেই পারে। তোমরা যদি অফবিট শান্তিনিকেতন ঘুরতে চাও তাহলে এখানে আসতেই পারো। এখানে একটি কুয়ো লক্ষ্য করলাম আমরা, যদিও এই কুয়োটি এখন আর ব্যবহার করা হয় না। তবে খুবই দুঃখজনক যে যারা পর্যটকরা এখানে আসেন তারা আবর্জনা বা প্লাস্টিক এই কুয়োর মধ্যে ফেলে দিয়ে চলে যান। এই প্রাসাদটিতে মোট 120টি ঘর আছে শুনলাম। দিনের বেলা এই জায়গাটি আমাদের ভারী রহস্যময় লেগেছে এবং বুঝতেই পারছো সন্ধ্যের পর জায়গাটি আরও গা ছমছমে হয়ে উঠবে। তখন হন্টেড হাউস বা ভুতুড়ে বাড়ি কেউ ভাবলে ভুল হবে না। এখানে যেমন একটি অদ্ভুত নীরবতা, নির্জনতা আছে, ঠিক তেমনি এখানে অদ্ভুত অদ্ভুত পাখির শব্দ, পাতা খোসার আওয়াজ, এই জিনিসগুলিও পাবে এবং যে কোনো মানুষকে সন্ধ্যার অন্ধকারে চমকিয়ে দেবে। এই পাতকুয়োটির কথাই তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, যেখানে মানুষ নানান রকম আবর্জনা ফেলে রাখছে, যদিও সেটি কিন্তু একেবারেই উচিত নয়। জমিদারি প্রথা উঠে যাওয়ার সাথে সাথে এই জমিদার বাড়িগুলিরও পতন দেখা যায় এবং এই জমিদার পরিবারের যারা রক্ষণাবেক্ষণ করবেন এই বাড়িগুলি তারা বেশিরভাগই বিদেশে থাকেন, তাই এই বাড়িগুলির আর কিছু করা হয়ে ওঠে না। শুধুমাত্র সামনের মন্দিরটি দেখলাম ভালোভাবে মেনটেন করে রাখা আছে। তোমরা দেখতেই পেলে মন্দির চত্বরটি এবং মন্দিরটি এখনও খুব সুন্দর করে রাখা আছে। এখানে পুজো হয় এই মন্দিরে। তবে এই সুবিশাল প্রাসাদটির অবস্থা যে করুণ তা তো তোমরা বুঝতেই পারছো। আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফিস কিন্তু লাগে না।
এই ঐতিহাসিক প্রাসাদটি দেখে তারপর আমরা আবার টোটোয় করে আশ্রমের দিকে যেতে শুরু করলাম। আসা যাওয়া এবং ঘোরা নিয়ে এই দ্বিতীয় দিনের ট্রিপটাতে আমাদের লেগেছে টোটো চালককে দিতে 600 টাকা। বোলপুর স্টেশনে আমরা চলে এসেছি। আজকের আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস এখান থেকে ছাড়বে 1:15-তে। তো আমরা আগেই চলে এসেছি, এসে এখানে জন আহারে দুপুরের খাওয়া দাওয়া করে দিচ্ছি। মা বাবা এগ মিল নিয়ে নিয়েছে আর আমার জন্য আছে এগ বিরিয়ানি। এই প্রথম দেখলাম বিরিয়ানির সাথে ঝোল দিতে। যাই হোক, খেয়ে দেখবো কেমন লাগছে। আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস শুনলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। টাটা, বাই বাই।